কাহিনীর শুরুতে আমরা রামিয়া আইয়ারকে দেখি, যে কেরলের এর্নাকুলামে চাকরি করত এবং সেখানে তার প্রিয় বান্ধবী দীপার সঙ্গে থাকত। সেদিন রামিয়া খুবই আনন্দিত ছিল, কারণ পরের দিন তার আশীর্বাদ অনুষ্ঠান ছিল এক যুবক রামানুজের সঙ্গে। তাই সেদিন সন্ধ্যা 7:30টার সময় রামিয়া লোকাল ট্রেনে চেপে এর্নাকুলাম রেল স্টেশন থেকে সোরানুরে নিজের বাড়ি ফিরছিল। রামিয়া লেডিস কম্পার্টমেন্টে উঠেছিল। ট্রেনে ওঠার পর সে রামানুজকে ফোন করে জানায় যে সে ট্রেনে উঠে পড়েছে এবং একই সঙ্গে তার মাকেও খবর দেয়। এরপর রাত 11:30টার দিকে দেখা যায় রামিয়ার ভাই স্যান্থিল সোরানুর রেল স্টেশনে তাকে নিতে এসেছে। কিন্তু স্যান্থিল দেখে ট্রেন স্টেশনে ঠিক সময়ে এসে পৌঁছেছে, কিন্তু রামিয়া নামেনি। দুশ্চিন্তায় সে ট্রেনে উঠে প্রতিটি কম্পার্টমেন্টে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও রামিয়ার দেখা মেলে না। তখন সে তার মাকে ফোন করে জানায় রামিয়া এখনো স্টেশনে পৌঁছায়নি এবং তার ফোনটিও সুইচ অফ বলছে। এরপর স্যান্থিল আবার রামিয়াকে খোঁজার চেষ্টা করে, কিন্তু এবারেও কোনো খোঁজ না পেয়ে সে রামানুজকে ফোন করে সমস্ত ঘটনা জানায়। 1 ঘন্টা পরে স্যান্থিল আর রামানুজ দুজন মিলে কালেদিনগর পুলিশ স্টেশনে রামিয়ার মিসিং রিপোর্ট লেখাতে যায়। কিন্তু এটি ছিল রেলওয়ে পুলিশের অধীনে পড়া একটি মামলা। তাই স্থানীয় পুলিশ সোরানুর রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। সেখান থেকে তারা জানতে পারে রামিয়ার পাশের বগিতে থাকা দুজন যুবক রেলওয়ে পুলিশকে জানিয়েছে যে সোরানুর স্টেশনের আগের স্টেশন বালামু থেকে ট্রেন ছাড়ার মুহূর্তে তারা একটি মেয়েকে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিতে দেখেছিল। আসলে বেশিরভাগ সময় সোরানুর পৌঁছানোর আগেই লেডিস কম্পার্টমেন্ট প্রায় খালি হয়ে যায়। ইতিমধ্যেই রেলওয়ে পুলিশের একটি দল সেই মেয়েটির দেহ খুঁজতে বেরিয়ে পড়েছে। কিছুক্ষণ খোঁজার পর পুলিশ রামিয়ার দেহ খুঁজে পায়। তারা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করে। রামিয়ার অবস্থা দেখে পুলিশের মনে হয় ওর সাথে গ্যাংরেপ হয়েছে, কারণ যেখানে তাকে পাওয়া গিয়েছিল সেখানে তার শরীরে এক টুকরো কাপড় ছিল না। জায়গাটি রেল লাইন থেকে প্রায় 200 মিটার দূরে, তাই বোঝাই যাচ্ছিল যে কেউ তাকে টেনে হিঁচড়ে সেখানে নিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর রামিয়ার মা স্যান্থিল ও রামানুজ হাসপাতালে পৌঁছে যায়। মেয়ের সঙ্গে এমন ভয়ানক ঘটনা ঘটেছে শুনে সে যেন পায়ের নিচের মাটি হারিয়ে ফেলে। রামিয়ার অবস্থা ছিল অত্যন্ত গুরুতর, এতটাই দুর্বল ছিল যে সে কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিল। পরের দিন পুলিশ সেই লেডিস কম্পার্টমেন্টের তল্লাশি চালায়, যেটিতে চড়ে রামিয়া বাড়ি ফিরছিল। সেখানে তারা একটি চুলের ক্লিপ, জামার 2টি বোতাম এবং ট্রেনের ভেতরে রক্তের দাগ দেখতে পায়। এছাড়া ঘটনাস্থলের কাছেই তারা রামিয়ার ছেঁড়া জামা কাপড় খুঁজে পায়, কিন্তু তার লাগেজ, পার্স বা অন্য কোনো জিনিসের সন্ধান মেলে না। এসব থেকে পুলিশের ধারণা হয় কোনো মহিলা প্রথমে রামিয়া জিনিসপত্র লুট করে, তারপর তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর রামিয়ার সঙ্গে গ্যাংরেপ হয়। এই খবর দ্রুত মিডিয়ার কাছে পৌঁছে যায় এবং সমস্ত নিউজ চ্যানেলে প্রচারিত হতে থাকে। নিউজ দেখে রঞ্জিত স্বামী ভয় পেয়ে গা ঢাকা দেয়, অথচ এরাই সেই দুজন যারা প্রথমে রেলওয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল। এটা দেখে পুলিশের সন্দেহ হয় যে রঞ্জিত স্বামী মিলে এই ভয়ানক ঘটনা ঘটিয়েছে। কিছুদিন পর পুলিশ রঞ্জিতকেও ধরে ফেলে। জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে সে বিএসসি পরীক্ষা দিতে গিয়েছিল, কোথাও পালায়নি এবং সে কোনো অপরাধ করেনি। সে আরও বলে যে স্বামী তার বন্ধু নয়, তারা শুধু একই ট্রেনে করে সোরানুর আসছিল। রঞ্জিত জানায় ট্রেনে থাকা অবস্থায় তারা পাশের লেডিস কম্পার্টমেন্ট থেকে একটি মেয়ের চিৎকার শুনতে পায়, বাঁচাও বাঁচাও। এটা শুনে রঞ্জিত ট্রেনের চেন টানতেই যাচ্ছিল, তখন স্বামী তাকে থামিয়ে বলে মেয়েটি ট্রেন থেকে ঝাঁপ দিয়েছে। পুলিশ রঞ্জিতের কথা বিশ্বাস করতে পারছিল না, তাই তারা রঞ্জিত ও স্বামীর কল ডিটেলস চেক করে, কিন্তু সেখানে এমন কিছুই পায় না যা তাদের সন্দেহ বাড়াতে পারে। এর পাশাপাশি পুলিশ নিশ্চিত হয় যে ট্রেনের ডিব্বায় পাওয়া রক্ত রামিয়ারই ছিল। এরপর তারা স্বামীকেও ধরে ফেলে। স্বামী পুলিশের সামনে একই কথা বলে যে সে ও রঞ্জিত কিছু করেনি, তারা শুধু মেয়েটির চিৎকার শুনেছিল এবং তাকে ট্রেন থেকে ঝাঁপ দিতে দেখেছিল। তবে এবার সে আরও একটি তথ্য দেয়। সে জানায় তাদের কম্পার্টমেন্টে আরও 2জন লোক ছিল। তাদের মধ্যে একজন দেখেছিল লেডিস কম্পার্টমেন্ট থেকে মেয়েটি লাফ দেওয়ার পরই 1 হাত কাটা এক ভিখারিও সেখান থেকে ঝাঁপ দিয়েছিল। রঞ্জিত জানায় যে সে 1 হাত কাটা ভিখারিকে ট্রেন থেকে লাফ দিতে দেখেনি, তবে সে স্বীকার করে যে সেদিন ওই ভিখারিকে তাদের কম্পার্টমেন্টে দেখেছিল। স্বামী ও রঞ্জিত দুজনেই বলতে পারে না ভিখারিটি কখন তাদের কম্পার্টমেন্ট থেকে নেমে লেডিস কম্পার্টমেন্টে চলে গিয়েছিল। এসব শুনে পুলিশের সন্দেহ হয় যে রঞ্জিত স্বামী নিজেদের বাঁচানোর জন্য এই ভিখারির গল্প বানিয়ে বলছে।
তাই পুলিশ তাদের দুজনকে আলাদা করে বসায় এবং তাদের বর্ণনা অনুযায়ী এক হাত কাটা ভিখারির স্কেচ আঁকায়। যখন দুটি স্কেচ মিলিয়ে দেখা হয় তখন দেখা যায় যে দুটোই হুবহু একই রকম। এতে পুলিশ নিশ্চিত হয় যে এক হাত কাটা ভিখারি সত্যিই অস্তিত্বে আছে। এরপর পুলিশ সরানো রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ চেক করে এবং বাকি দুই ব্যক্তির ছবি বের করে। তাদের মধ্যে একজনকে ভিখারি স্কেচ দেখানো হলে সে বলে, হ্যাঁ, এই সেই এক হাত কাটা ভিখারি যাকে লেডিস কম্পার্টমেন্ট থেকে ঝাঁপ দিতে দেখেছিলাম। দ্বিতীয় ব্যক্তিও একই কথা বলে, কিন্তু পুলিশ তাদের কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারে না। তাই নিশ্চিত হওয়ার জন্য তাদের ডিএনএ টেস্ট করায়। এরপর পুলিশ ডাক্তারের কাছ থেকে জানতে পারে যে মেডিকেল রিপোর্ট অনুযায়ী রামিয়ার শরীরে যে ডিএনএ পাওয়া গেছে তা একজন ব্যক্তিরই, অর্থাৎ রামিয়ার সঙ্গে গ্যাং রেপ হয়নি, বরং একজনই তার সাথে শারীরিক দুষ্কর্ম করেছে। ডাক্তার আরও জানায় যে রামিয়ার অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। এটা শুনে তার মা ভেঙে পড়েন এবং কান্নায় বুক ভাসান। অন্যদিকে পুলিশ চিন্তায় পড়ে যায়, একজন ব্যক্তি, তাও আবার মাত্র এক হাতে, কিভাবে 200 মিটার দূরে রামিয়াকে টেনে নিয়ে গিয়ে ও রেপ করতে পারলো। এরই মধ্যে সব আশার আলো নিভিয়ে দিয়ে রামিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অন্যদিকে পুলিশ এক হাত কাটা ভিখারিকে খুঁজে পায়, যার নাম অরবিন্দ। পুলিশ তাকে থানায় নিয়ে আসে এবং রামিয়ার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু অরবিন্দ বলে যে সে কিছুই করেনি এবং কোনো ধনী ব্যক্তিকে বাঁচানোর জন্য তাকে ফাঁসানো হচ্ছে। অরবিন্দ কিছুতেই মুখ খুলতে চায় না, তাই পুলিশ তার খুব ভালো করে খাতিরদারি করে, কিন্তু তবুও সে কিচ্ছু স্বীকার করে না। এরপর পুলিশ রামিয়ার পোস্টমর্টম রিপোর্ট দেখে জানতে পারে যে তার মৃত্যু রেল লাইনে থাকা পাথরে মাথায় জোরে আঘাত লাগার কারণে হয়েছে। এইদিকে যখন পুলিশ অরবিন্দকে অপরাধী প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, তখন অন্য কেউ তাকে বাঁচানোর পরিকল্পনা করছিল। অরবিন্দকে বাঁচানোর জন্য শহরের অন্যতম সেরা আইনজীবী বিপি কুকুনারকে কল করে হায়ার করা হয়। এরপর পুলিশ অরবিন্দকে কোর্টে পেশ করে, আর রামিয়ার পরিবার দাবি করে যে অরবিন্দের ফাঁসির সাজা হওয়া উচিত। অরবিন্দের উকিল বিচারককে বলেন, এক হাত কাটা মাত্র 40 কেজি ওজনের আমার মক্কেল কিভাবে 52 কেজি ওজনের একজন মেয়েকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে 200 মিটার দূরে টেনে নিয়ে গিয়ে রেপ করতে পারে। স্পষ্টতই তাকে ফাঁসানো হচ্ছে। এদিকে রামিয়ার উকিল প্রমাণ হিসেবে তার ছেঁড়া জামা কাপড় ও বোতাম দুটি বিচারকের সামনে উপস্থাপন করেন। এছাড়া সেদিন যারা অরবিন্দকে দেখেছিল সেই 4 জন ব্যক্তিকেও কাঠগড়ায় তোলা হয়। উকিল আরও একজন সাক্ষীকে হাজির করেন যে অরবিন্দকে সেদিন রাতে ঘটনাস্থল থেকে ফিরে আসতে দেখেছিল। সে জানায় তখন অরবিন্দের জামার বোতাম খোলা ছিল। তবে এসব প্রমাণ করেও নিশ্চিতভাবে বলা যায় না যে অরবিন্দই রামিয়াকে হত্যা করেছে এবং ওর রেপ করেছে। তাই সত্য উদ্ঘাটনের জন্য তার ডিএনএ টেস্ট করা হয়। রামিয়ার নখে পাওয়া চামড়ার নমুনা এবং তার শরীরে পাওয়া ডিএনএ পরীক্ষার মাধ্যমে অরবিন্দের ডিএনএর সঙ্গে মিলে যায়। এতে আদালতে প্রমাণ হয়ে যায় যে অরবিন্দই রামিয়ার রেপ করেছে। তবে সে রামিয়াকে হত্যা করেছে কিনা তা নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। তাই এই সত্য জানার জন্য আদালত অরবিন্দকে পুলিশ রিমান্ডে পাঠায়। পুলিশ বুঝতে পারে মারধর করে কিছু আদায় করা যাবে না, তাই তারা অরবিন্দকে না খাইয়ে রাখে এবং তার সামনে খাবার খেতে থাকে। অসহ্য ক্ষুধার যন্ত্রণায় অরবিন্দ শেষমেশ স্বীকার করে নেয় সেদিন রাতে বালামু স্টেশনে সে লেডিস কম্পার্টমেন্টে রামিয়াকে একা দেখে সেখানে উঠে পড়ে। তারপর জোর করে তাকে ধরে টানাটানি করে এবং চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রামিয়া রেল লাইনের পাথরের ওপর পড়ে এবং মাথায় গুরুতর আঘাত লাগে, যার ফলে তার মৃত্যু হয়। অবশেষে অরবিন্দ লিখিতভাবে স্বীকারোক্তি দেয় এবং নিজের অপরাধ স্বীকার করে নেয়। এর ফলে আদালতে প্রমাণ হয়ে যায় যে অরবিন্দই আসল অপরাধী। শাস্তি হিসাবে তাকে হত্যা ও রেপের অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো বন্ধুরা, যদি এই ঘটনা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও, আর এই ধরনের আরও সত্য ঘটনা জানতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে।